প্রথমে আপনার অ্যাগনস্টিক হওয়ার আগে আপনাকে ওটাকে ভাবতে হবে যে আপনি কেন অ্যাগনস্টিক। আমি সেটাকে বলে তারপরে আপনার প্রশ্নের উত্তর হয়তো সেখানেই আছে হয়তো। কারণ আমি জানি না যে আসলে সৃষ্টিকর্তা স্রষ্টা আছে কিনা এই ব্যাপারে আপনার সন্দেহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্রষ্টা, আচ্ছা কেন সন্দেহ হয়, যে কেন আপনার মনে হয় যে স্রষ্টা থাকতে পারে না? কারণ স্রষ্টা থাকা সম্ভব কিনা, স্রষ্টা থাকা সম্ভব কিনা আগে বলুন। আসলে এই সম্ভব হতে পারে আবার নাও হতে পারে, সম্ভব হতে পারে, কিন্তু যেহেতু এই বিষয়ে জানি না। না হতে পারে মানে কোন জিনিসটা আমাকে নিশ্চিত করে বলবে যে সম্ভব না? সম্ভব না মানে এটা কিন্তু একটা নিশ্চয়তা, হ্যাঁ, সার্টেনটি, নিশ্চয়তা। সম্ভব না এটা কোন জিনিস থেকে আমরা বুঝতে পারবো যে স্রষ্টা থাকা সম্ভব না, কোনো মতেই স্রষ্টা থাকতে পারে না? এটা ব্যাপারে আপনি নিশ্চিত কি? না আসলে আমার পয়েন্ট যদি মানে আমার ফর্মটা যদি এখানে থাকে যে আমি জানি না এই বিষয়ে, তাহলে প্রমাণ লাগবে, ওই অনুযায়ী প্রমাণ লাগবে। সেটা প্রমাণ হতে পারে যে আমি অবশ্যই জানি না, এটা ঠিক আছে, হ্যাঁ জানি না, কিন্তু প্রমাণ ছাড়া আমি বলবো যে জানি না। যেমন ইউনিকর্ন বা সাতচুন্নি এগুলো আছে কিনা, এগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্রমাণ ছাড়া তো আমি বলতে পারি না যে এগুলো আছে। হ্যাঁ সে তো অবশ্যই, কিন্তু আপনি তো প্রমাণ ছাড়া না বলতে পারেন, কিন্তু আপনি বলতে পারেন এগুলো অসম্ভব কিছু, এটা তো বলতে পারবেন না, তাই না? না এটা তো কোনো কিছুই ক্ষেত্রে আমি বলতে পারবো না। বললাম না, যেমন ভূত প্রেত এগুলার ক্ষেত্রেও তো আমি বলতে পারবো না যে এগুলা অসম্ভব, কারণ আমার কাছে তো প্রুফ করার মতো কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বেশ। এবার ধরুন যে কোন জিনিস যেগুলো সম্ভব, তার মধ্যে সেই সম্ভাবনা কোনটা রিয়ালিটির সঙ্গে মানে বাস্তবের সঙ্গে যৌক্তিকভাবে যুক্ত, সেটা কি থাকতে পারে কি থাকতে পারে না? স্রষ্টা সম্ভব, ইউনিকর্নের সম্ভব, ধরুন এটা। এখন ইউনিকর্নের সঙ্গে বাস্তব জগৎ তো আমরা কোন জিনিস, বাস্তব জগতের কোন জিনিস দেখি ইউনিকর্ন বা ভূত পেতে এগুলো দেখে তো আমরা ডাইরেক্টলি তার চিহ্ন তো আমরা দেখতে পাই না, তাই না? কিন্তু স্রষ্টার তো চিহ্ন দেখতে পাই। সুতরাং ইউনিকর্ন, ভূত পেত এগুলো তো স্রষ্টার একই ক্যাটাগরিতে হলো না। দুটো সম্ভব, কিন্তু ব্যাপার হলো যে দুটো তো একই ক্যাটাগরিতে হলো না, তাই না? না দেখতে পাই নাকি, মানুষ অন্ধকারে সচরাচর ভয় পায়। ভূত প্রেতের একটা ভয় মানুষের ভিতরে খুব আদিমকাল থেকেই ভয়টা কাজ করে আসছে। তো সেই অনুযায়ী তো এটাও বলতে পারি যে ভূত প্রেত সম্ভব। হ্যাঁ ভূত প্রেত সম্ভব, আমরা তো অসম্ভব কিছু বলছি না, কিন্তু তার জন্য প্রমাণ যেটা দরকার, সে প্রমাণ যেটা আপনি বলছেন যে স্রষ্টার তো চিহ্ন, স্পষ্ট চিহ্ন সবসময় আছে যেগুলো বলা আছে। আর এর জন্য যেটা বলা হয় যে ভূত পেতে যে চিহ্ন, ভূত প্রেতের যে চিহ্ন আছে বলেন যে সেটা ভূত পেতে আলাদা, কিন্তু ইউনিকর্নের তো কোনো চিহ্ন আপনার ডেফিনেশনে নেই। ভূত পেতের না চিহ্ন আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা অদৃশ্য জগতের জিনিস, সেটার একটা চিহ্ন থাকবে। কিন্তু ভূত পেতের চিহ্নের যে ধরন আর স্রষ্টার চিহ্নের ধরন তো সম্পূর্ণ ভিন্ন। তখন ভূত পেত ওই মাঝে মধ্যে একটা চিহ্ন থাকবে, আর স্রষ্টার বাই ডেফিনিশন, হ্যাঁ স্রষ্টার চিহ্ন, একদম ঠিক, খুব ভালো কথা বলেছেন। স্রষ্টার চিহ্ন কোথায় থাকে? সৃষ্টির মধ্যে স্রষ্টার চিহ্ন থাকে, তাই কিনা? স্রষ্টার একটা সৃষ্টি দেখে কি করে বুঝবেন যে স্রষ্টাকে, যে যার কাছ থেকে সৃষ্টি এসেছে, তাই না? যে সৃষ্টি করেছে, আসলে সৃষ্টি বলতে কি আপনি এটা বোঝাচ্ছেন যে জিরো থেকে কোনো কিছু মানে এক্সিস্টেন্স আসা? কারণ আমরা তো আসলে রূপান্তর দেখি, আমরা যে সৃষ্টির কথা বলি সেটা হলো রূপান্তর। আমরা দালান কোঠা, বাড়ি এগুলা কিভাবে দেখি যে এগুলো একটা জিনিস থেকে আমরা রূপান্তর করে আরেকটা জিনিস তৈরি করছি, কিন্তু শূন্য থেকে কোনো কিছু আসতে তো আমরা দেখি নাই। হ্যাঁ দেখুন, শূন্য থেকে তো আমি বলছি না, আমরা যেটা বলছি রূপান্তর। ধরুন যে রূপান্তর তো অনেক ধরনের হয়। এক ধরনের হচ্ছে জাস্ট রূপান্তর, যেমন কাঠগুলোকে আপনি সাজালেন, ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু এই রূপান্তরের মধ্যে একটা উদ্ভাবন আছে। হ্যাঁ, যেমন ধরুন যে রেডিও উদ্ভাবন, মানে ওখানে নতুন তথ্য, সজ্জাটা একটা নতুন তথ্যটা সম্পূর্ণ উদ্ভাবন হয়েছে, বুঝলেন? তার মানে আপনার এই যেসব রূপান্তর দেখি, সেটার মধ্যে দুই ধরনের রূপান্তর আছে। এক হচ্ছে উদ্ভাবন, যেমন জল বরফ হলো এক ধরনের রূপান্তর, কিন্তু ওখানে উদ্ভাবন নেই, বুঝলেন? কিন্তু মানে আপাতত মানুষের উদ্ভাবন নেই ওখানে। কিন্তু যখন ধরুন যে আপনার কোনো জিনিস স্বাভাবিক হিসাবে ওটা অন্যরকম হতে পারতো, কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন বা একটা নির্দিষ্ট ধারাই হচ্ছে, যেমন চেয়ারটা কাঠটাকে সাজিয়ে তৈরি করা হয়েছে, তার মানে এর মধ্যে রূপান্তর আছে বা সৃষ্টির পার্টও আছে। সৃষ্টির পার্টটা কি? আপনি যে ডিজাইনটা সৃষ্টি করেছেন, নতুন কল্পনা করেছেন, উদ্ভাবন করেছেন, সেটা তো আগে অস্তিত্ব ছিল না, তাই কিনা? যেমন রেডিও, টেলিভিশন, এগুলো তো আমাদের জানা মতো আগে অস্তিত্ব ছিল না।
উপাদানগুলো রূপান্তর হয়েছে, তার ওখানে যে প্লাস্টিক আছে, লোহা আছে, সেগুলো রূপান্তর হয়েছে, কিন্তু ওই যে সজ্জার যে আইডিয়াটা সেটা তো নতুন, তাই কি না? তার মানে ওর মধ্যে রূপান্তর আছে, আবার সৃষ্টিও আছে, উদ্ভাবন আছে, তাই কি না? যেমন আমরা যখন কথা বলি তখন কথার মধ্যে শব্দ, সাউন্ড তো আগে থেকে ছিল, সাউন্ড একটা জিনিস যেটা সব জায়গায় থাকে, কিন্তু কথার যে ধরন, কথার যে ল্যাঙ্গুয়েজ, সেটা তো উদ্ভাবনের একটা ব্যাপার, তাই না? সৃষ্টির ব্যাপার। আপনি কোন কথা তৈরি করবেন। এখন এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি যে উদ্ভাবনের কথা বলছেন সেটা কিভাবে হয়েছে, সেটা হলো ডিপলি চিন্তা করতে গেলে আমাদের ব্রেনে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে, সেই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমার ব্রেনে একটা আইডিয়া জেনারেট হয়েছে, সেই আইডিয়া জেনারেট করার পর আমরা চেয়ারের ডিজাইনটা করছি, ডিজাইন করার পরে কাঠ থেকে সেটা রূপান্তর করে আনছি। তো হ্যাঁ, সেটা ঠিক আছে, যে প্রক্রিয়া ব্রেনের মধ্যে কি প্রক্রিয়া আছে সেটা ধরুন আমরা জানি না, হ্যাঁ, না জানলেও আমরা তো বলতে পারি যে একটা কাঠ ছিল বা এই ছিল, ওইটাকে একটা চেয়ারে রূপ দেওয়ার জন্য একটা ডিজাইন দিয়েছে। আমরা তো ভেতরে ব্রেনের মধ্যে যদি আমরা ঢুকে কেমিক্যাল রিঅ্যাকশন কোনটা কোথায় হচ্ছে এইটার যদি নাও দেখি, শুধু আমি কাজের ফলটা, চিহ্নটা আমি দেখবো যে ও কিভাবে অ্যাক্ট করছে, তার কাজের ফল কি, এটা দেখে তো আমি বুঝতে পারবো যে ব্রেনের মধ্যে একটা উদ্ভাবনী ক্যাপাবিলিটি আছে, তাই কি না? বা এমন একটা জিনিস আছে, উদ্ভাবনী ক্যাপাবিলিটি আছে তার মধ্যে, তাই কি না? যেটা সম্পূর্ণ নতুন ধরনের আইডিয়াকে জেনারেট করছে, ঠিক কি না? হ্যাঁ, এখন এই বিষয়ে আমি প্রক্রিয়া যাই হোক না কেন, হ্যাঁ, তার মানে আপনি কি, হ্যাঁ বলুন। আমাদের ব্রেনে ভিতরে যেই মানে মেকানিজমটা হয়, আসলে এই বিষয়ে আমার এতটা আইডিয়া নাই, কিন্তু আইডিয়া না থাকলেও আপনার ধরুন আইডিয়া নেই, আপনি তো এই আইডিয়া, এইটা তো আমার পয়েন্ট, আপনার আইডিয়া না থাকলেও আপনি তো বলতে পারবেন যে এটা উদ্ভাবন করেছে কাঠটা, তাই কি না? তার কারণ ওই লোকটা তো আগে জানতো না, বা ধরুন যে নতুন যে রেডিও টেলিভিশন যে তৈরি করেছে, সে আপনার ব্রেনের সিগন্যাল না জানলে আপনি এটা জানতে পারবেন যে ওটাই প্রথম উদ্ভাবন করেছে, ইতিহাসে ওটার কোনো স্থান নেই, ছিল না, তাই কি না? আয়দার হতে হবে কি যে ওর মধ্যে আগে থেকে জানতে হবে, তাহলে সব মানুষের জানা সম্ভব ছিল, তথ্যটা কোথা থেকে আসলো তার মধ্যে, তার মানে একটা উদ্ভাবন, তাই কি না? তাহলে এক্ষেত্রে হ্যাঁ, উদ্ভাবন তার মানে উদ্ভাবনের মাধ্যমে কি হয়, যেটা অস্তিত্বে ছিল না সেটাকে অস্তিত্বে নিয়ে আসা যায়, কিন্তু তার জন্য সামর্থ্য দরকার হয়, উদ্ভাবনী ক্ষমতা দরকার হয়। যে উদ্ভাবন করে আর যেটা উদ্ভাবন হয়, দুটোর মধ্যে পার্থক্য থাকে, দুটো এক জিনিস না, কিন্তু কোনো উদ্ভাবন এমনি হয় না, উদ্ভাবন করতে গেলে উদ্ভাবনী ক্ষমতা লাগে, বুঝলেন? তো শূন্য থেকে সৃষ্টি আপনি এভাবে কল্পনা করুন যে আমরা মানুষরা কোনো জিনিস তৈরি করলে তার মধ্যে থাকে কি ট্রান্সফরমেশন, রূপান্তরও থাকে, উদ্ভাবনও থাকে, রূপান্তরও করছি আবার উদ্ভাবনও থাকছে, তাই কি না? কিন্তু স্রষ্টা হলেন এমন একজন সত্তা, মানে যেটা সর্বোচ্চ উপরে, যিনি প্রত্যেকটা সৃষ্টিকে উদ্ভাবন করেন, তাকে রূপান্তরের দরকার হয় না তার কিছু, বুঝলেন? কিন্তু মানে আমাদের যে পাহাড় পর্বত গাছপালা তারপর মানুষ, আমরা যে সৃষ্টি হয়েছি, এটার মানে ইয়াটা কি, মানে কোন স্রষ্টাই যে এটা সৃষ্টি করেছে, এটা কিভাবে? হ্যাঁ, এবার কি করে বুঝবেন যে একটা চেয়ার একটা উদ্ভাবন, এমনি পড়ে থাকা কাঠ আর একটা চেয়ার, নিশ্চয়ই ডিজাইনের পার্থক্য আছে, তাই না? তার মধ্যে চিহ্ন খুঁজবেন যে কোনটা। চেয়ার তো একটা ডিজাইন, আমরা আমাদের পাস্ট এক্সপেরিয়েন্স থেকে দেখতে পারি চেয়ার, ঘর, এগুলো লাগে ডিজাইন, কিন্তু গাছপালা পাহাড় পর্বত এগুলো যে ডিজাইন, এটার প্রমাণ। হ্যাঁ, এটা এবার এখানে খুব সুন্দর পয়েন্টে এসেছেন। এবার তার মানে পার্থক্য করতে হবে যে ট্রান্সফরমেশনটা ঘটছে বা উদ্ভাবনটা ঘটছে, যেখান থেকে আসছে নতুন একটা জিনিস উদ্ভব হচ্ছে, সেই উদ্ভাবনের পেছনে যে জিনিসটা, সেইটার ক্যাপাবিলিটি কি, মানে তার মধ্যে কি চিন্তা শক্তি আছে, বুদ্ধি আছে, উইল আছে, এটা কি আমরা বুঝবো কি বুঝবো না, সেটা তো, তাই কি না? হ্যাঁ, এবার মনসুর ভাই কিছু বলবেন বোধহয়, মনসুর ভাই বলেন। হ্যাঁ, ডিজাইন সম্পর্কে আমরা একটু বলতে পারি, আমি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন কোন জিনিস ডিজাইন আছে কিনা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। হ্যাঁ, আপনি এটা দেখতে পারেন স্ক্রিনে, আমার মনে হয় আপনার জন্য বড় হয় নাই, কিন্তু পুরোটা দেখার জন্য বলছি যে আপনি যদি শুরু করে ভাবে যে এই জিনিসটা আসলে কি কন্টিনজেন্সি, এটা আমরা যাচ্ছি কিনা, এটা কি আসলে অন্যরকম হতে পারতো, যদি যে না, যে একটা জিনিস আপনি দেখলেন, ওই যে চেয়ারটা আপনি দেখলেন, ওই চেয়ারটা কি অন্যরকম হতে পারতো, আমরা তো জানি এটা অন্যরকম হতে পারতো, তার চারটা না হয়ে তার তিনটা পাও থাকতে পারতো এরকম। তাহলে যদি কন্টিনজেন্স যেটা যদি বলেন, তাহলে আপনি বলবেন যেটা অন্যরকম হতে পারতো না এরকম, তাহলে এটা নেসেসিটি একটা, যেটা অবশ্যই এটা অপরিহার্যভাবে এটা এরকম হতো, এরকম আপনি কোনো উদাহরণ আপনি এই মুহূর্তে নিয়ে আসতে পারবেন না যে এটা না, এটা এরকম অবশ্যভাবেই তার উপস্থিতি এরকম জরুরি, অপরিহার্য।
আচ্ছা, তাহলে এটা যদি কন্টিনজেন্ট হয়ে থাকে তাহলে আপনি বলবেন আচ্ছা এই যে কন্টিনজেন্ট যেটা অন্যরকম হতে পারতো, এটা কি কমপ্লেক্স, এর মধ্যে কি কমপ্লেক্সিটি আছে? যদি দেখেন এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই, আমরা বলতে পারি যেটা হয়তো খুব সম্ভব এমনি হয়ে গেছে, কোনো জটিলতা নেই, এমনি হয়ে গেছে, এরকম হয়, এমনি ঘটেছে। কিন্তু তার মধ্যে যদি জটিলতা পাওয়া যায় তখন প্রশ্ন আসবে এটা কি স্পেসিফিকেশন আছে ওটার মধ্যে, এটা কি নির্দিষ্টভাবে জটিলতা, এটা কি এমনভাবে সুবিন্যস্ত যে এই যে যে অবস্থাটা কমপ্লেক্স ভাবে আছে, এটা এই সুবিন্যস্তার কারণেই কিন্তু এই কমপ্লেক্সিটির কারণেই এটা ফাংশনাল একটা আইডেন্টিটি আছে ওটার, এটা একটা কাজ করে। এরকম যেটা রেডিওর কথা বললেন আপনি, কিছু এই মেটেরিয়ালস একই সাথে জড়ো হয়ে এমন অবস্থায় সুবিন্য অবস্থায় আছে, এটা তো কমপ্লেক্স তো আছেই, তার কমপ্লেক্সের জটিলতা আছে, তার মধ্যে কিছু স্পেসিফিকেশন আছে। যদি না থাকতো তাহলে বলতে এটা হয়তো এটা এমনি হয়ে গেছে, একটা সম্ভাবনা থাকতো। কিন্তু আপনি যদি বলেন যে এর মধ্যে স্পেসিফিকেশন আছে, তখন আমরা বলবো এটার মধ্যে একটা ডিজাইন আছে, বুঝছেন? এটা উইলিয়াম ডেমস্কির এটা একটা ম্যাপ, উনি এটা টপোগ্রাফিক্যাল একটা ডায়াগ্রাম এখানে, যে ডিজাইন আমরা কখন বুঝতে পারি, এটা এই প্রসেস যদি আমরা খেয়াল করি, তখন খেয়ে ডিজাইন করলো সেটা কিন্তু বিবেচ্য না, ডিজাইন আছে কিনা সেটাকে আমরা নির্ণয় করতে পারি। আপনি যদি আগে দেখেন আচ্ছা আমি তো ডিজাইনারকে জানি না, এই জন্য আমি একটা ডিজাইন বলবো না, না, আপনি কি আপনার যে রেডিও, টেলিভিশন, যে মোবাইল যেগুলো আছে, আমি যদি জানি না ডিজাইন কে করেছে, ওটা কে ম্যানুফ্যাকচার করেছে, আমি কি বলবো যে তার কোনো ডিজাইন নেই? এটা তো অযৌক্তিক হবে। ডিজাইনার যে জানতে হবে আমাকে, এটা কিন্তু আমাদের বিবেচনা, ডিজাইন আছে কিনা এই প্রক্রিয়ায় আমরা সেটা জানতে পারি। এখন আপনি প্রশ্ন করুন, আপনি সব জায়গায় আপনি যখন দেখেন, ওই যে গাছপালার কথা বললেন, এই যে গাছের উদাহরণ আনলেন, গাছ, এই গাছ কি আসলে কি এত সহজ একটা জিনিস? এর মধ্যে সিভিয়ার, আমি কি বলি, অত্যন্ত জটিল কমপ্লেক্স ব্যাপার আছে, যার মাধ্যমে গাছের এই নিচ থেকে, জড় থেকে এই যে পানি কেবল উপর দিকে উঠে ক্যাপিলারি সাকশনের মাধ্যমে, এখানে কিন্তু অনেক সায়েন্স কাজ করে। এখানে যে গ্র্যাভিটি পানিকে নিচে নামিয়ে রাখে, সেই গ্র্যাভিটিকে সম্পূর্ণ উপেক্ষা করে সায়েন্সের মাধ্যমে, ক্যাপিলারি সাকশনের মাধ্যমে এই পানিকে উপরের দিকে নিয়ে যায় এই গাছ। এখানে কিন্তু খুব অত্যন্ত নিপুণ কিছু জটিল, কমপ্লেক্স এবং স্পেসিফিক কিছু ডিজাইন কাজ করছে। এই জন্য আমরা বলি এর মধ্যে ডিজাইন আছে। আপনি যদি বলেন যে এমনি হয়ে গেছে, তাহলে আপনাকে বলতে হবে এই যে কমপ্লেক্স এবং কিছু স্পেসিফাইড কিছু ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনি এটাকে ডিজাইন কেন বলবেন না? বুঝতে পেরেছেন? না, বিষয়টা আপনি যে বললেন যে গাছ মানে অনেক কমপ্লেক্স একটা বিষয়, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যদিও আমার বিবর্তন হিসেব মানে বিবর্তন বিষয়ে আমার অতটা আইডিয়া নেই, কিন্তু আমি এতটুকু জানি যে যে জিনিসটা নেচারে থাকার মতো নির্ভরযোগ্য হিসেবে গড়ে ওঠে, সেই জিনিসটাই বাঁচতে পারে, আর যে জিনিসটা নেচারে থাকার মতো ওটার ফাংশন হয় না, সেই জিনিসটা বাঁচতে পারে না। তো এমন তো হইতে পারে যে গাছ আসলে হয়, বা গাছের ভিতরে যে ফাংশন গুলো হয়েছে সেগুলা নেচারের সাথে ভারসাম্য রাখার জন্যই ওইভাবে হয়েছে। আর যদি ওইরকম না হইতো, নেচারের সাথে ভারসাম্য রাখার মতো না হইতো, তাহলে এটার এক্সিস্টেন্টই হারা যেত। আমরা এই সেই সব জিনিসগুলাকেই দেখতেছি যে জিনিসগুলা নেচারের সাথে খাপ খাইয়ে এক্সিস্টেন্সে আসতে পারছে। তো এটা তো আপনি বলছেন এখানে যে নেচার সেটা ডিজাইন করেছে, ডিজাইনকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। যেখানে ডিজাইন আছে সেখানে আমাদেরকে মানতেই হবে এখানে ডিজাইন আছে। এখন ডিজাইন কে করলো সেটাই কিন্তু এখানে প্রশ্নের বিষয়। আপনাদের বিবর্তনবাদ এর এই অনুসরণ করে আপনারা হয়তো বলবেন যে নেচার সেটাকে ডিজাইন করেছে, হ্যাঁ, কিন্তু প্রশ্ন হবে এখানে নেচারকে কিছু ডিজাইন করতে পারে? তার মধ্যে কি এরকম কোনো সচেতনতা আছে, ইচ্ছা শক্তি আছে, তার মধ্যে কি এমন কোনো এবিলিটি আছে, জ্ঞান আছে, যার ডিজাইন কিভাবে হয়, ডিজাইন কিভাবে হয়? এই যে আপনি আপনার ডিভাইস থেকে আপনি স্ট্রিময়ারে যুক্ত হয়েছেন, একটা মোবাইল ফোন হতে পারে, একটা ট্যাবলেট হতে পারে, একটা কম্পিউটার পিসি হতে পারে, তাই না? এখন এই যে ডিভাইসটা, এটা কি আসলে ডিজাইন বা ডিজাইন কিনা সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি, হ্যাঁ। এখন আপনি যদি আমাদেরকে বলেন এটা কেউ ডিজাইন করেনি বা এটা নেচার ডিজাইন করেছে, আপনি ধরুন আপনি বলেন নেচার ডিজাইন করেছে, তখন আমার কাছে একটা প্রশ্ন আসবে, নেচারের কি আসলে এই ক্ষমতা আছে এটা ডিজাইন করার? কি আছে নেচারের মধ্যে যে নেচার এরকম কমপ্লেক্স অ্যান্ড স্পেসিফাইড একটা ডিভাইসকে এরকম সুবিন্যস্ত করতে পারে, যাকে আমরা বলছি ডিজাইন, হ্যাঁ। আপনি নেচারকে এখানে নিয়ে আসুন, ঠিক আছে, নেচার, হ্যাঁ, এই নেচারের কি
এখানে কিছু গুণাগুণ আছে, যে গুণাগুণের মাধ্যমে আপনি নিশ্চিত হয়েছেন যে এই নেচারটা আপনার কম্পিউটারকে ডিজাইন করতে পারে। আমি যদি বলি যে নেচার করেছে, আপনি আমার সঙ্গে এখন একটু আলোচনা করুন। আমি বললাম আপনার কম্পিউটারটা, আপনার মোবাইল ডিভাইসটা আপনি কোত্থেকে জয়েন করেছেন? আপনি কি মোবাইল থেকে না কম্পিউটার থেকে? মোবাইল থেকে। মোবাইল থেকে। আপনার যে এই যে মোবাইল সেটটা আছে, একটা ডিভাইস, আমি বললাম এটা নেচার ডিজাইন করেছে। আপনি আমার সাথে কি একমত? না দ্বিমত পোষণ করেন? আচ্ছা, কেন আপনি আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন? কি আমার নেচারের মধ্যে অনুপস্থিত যে নেচারটা আপনার মোবাইলকে ডিজাইন করতে পারবে না, পারে না? কারণ এটা তো আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমি জানি যে মোবাইল এই জিনিসগুলো সাধারণত মানুষই ডিজাইন করে থাকে, নেচার তো ডিজাইন করে না। তো এটা তো আলোচনার বিষয় না ভাই, যে আপনার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে তো আপনি অনেক জিনিসই ভুল তথ্য নিয়ে আসতে পারেন, যা মানুষ করেছে। ইতিহাসের সব জায়গায় এরকম সাক্ষী, মানুষের এক্সপেরিয়েন্স থেকে এরকম করতো, এক্সপেরিয়েন্স থেকে বলতো যে এই যে কিভাবে বৃষ্টি হতো, কিভাবে এই হতো, এগুলো আমাদের ভুল ধারণা ছিল। হ্যাঁ, এই যে এক্সপেরিয়েন্স আমরা আনবো না, আমরা আনবো আমাদের তথ্য সমৃদ্ধ যে আমাদের ইতিহাস। এখন আমরা জানি একটা মোবাইল ডিভাইসে কি রকম সুবিন্যস্ততা আছে। হ্যাঁ, খুব কমপ্লেক্স কিছু চিপস আছে, অনেকগুলো অংশ আছে, এগুলো একসাথে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যার মাধ্যমে একটা ফাংশন এটা সার্ভ করে। এটা আপনার সঙ্গে আপনি স্ট্রিমইয়ারে যুক্ত হতে পেরেছেন। আমি বললাম যে নেচার এটা ডিজাইন করেছে। আপনি আমাকে বলুন নেচারের মধ্যে কি অনুপস্থিত যেটা ডিজাইন করতে পারবে না? আসলে কথাগুলো খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে আমার জন্য। আচ্ছা, আপনাকে সহজভাবে, আচ্ছা আমাদের শান্ত ভাই এবং সরো ভাই আপনাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু এই এমনি আমরা এই যে বিবর্তনবাদকে আমরা মেনে নিচ্ছি, নেচার এরকম করেছে, এটা বায়োলজিক্যাল সিস্টেম এরকম হয়, কিন্তু আমি সেই একই নেচারকে আমি এখানে কিন্তু আমি কল করছি যে আচ্ছা ঠিক আছে, আমার নেচার আপনার মোবাইলকে সুবিন্যস্ত করেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আসলে তো এটা নেচার এরকম করতে পারে না। কেন করতে পারে না এই প্রশ্ন আপনি আগে করেন নাই, এখন আপনি করে দেখতে পারেন। সরো ভাই এবং শান্ত ভাই আপনারা একটু সহজ করে ওনাকে বুঝিয়ে দিন। জি জি জি। আচ্ছা, আমি একটু এখানে অ্যাড করতে চাচ্ছি যে গাছপালা, পাহাড় পর্বত এগুলা যে ডিজাইন, এটা কিন্তু আমি এখনো কনভিন্স হতে পারিনি যে এগুলা ডিজাইন। আমি এই জিনিসটা আমার মাথায়, এই বিষয়ে আমি একটু ওনার সাথে আগাতে পারি কেন এটা ডিজাইন, আমরা এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, আচ্ছা অ্যাগনোস্টিক ভাই, দেখেন প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা বোঝার আগে আমরা একটু পসিবিলিটি সম্পর্কে একটু বুঝি। হ্যাঁ, একটু বোঝার ট্রাই করেন। যেমন ধরেন আপনার হাতে নিশ্চয়ই একটা মোবাইল ফোন আছে, আমার হাতে একটা মোবাইল ফোন আছে, এই যে এটা ব্ল্যাক। হ্যাঁ, তো এই ব্ল্যাক ফোনটা ভাই এটা কি হোয়াইট হতে পারতো? হ্যাঁ, পারতো যদি এরকম ভাবে বানানো হতো। হ্যাঁ, এটা ব্ল্যাক কিন্তু এটা হোয়াইট হতে পারতো। এটার একটা নির্দিষ্ট শেপ আছে, সাইজ আছে। দেখেন এখানে ক্যামেরা আছে যে দুইটা ক্যামেরা, এখানে তিনটা ক্যামেরা হতে পারতো বা একটা ক্যামেরা হতে পারতো, অনেক কিছু তো হতে পারতো, তাই না? হ্যাঁ, অ্যাগনোস্টিক ভাই। হ্যাঁ, তাহলে এখন এত কিছু না হয়ে কেন এটা এরকমই হলো? অনেকগুলো সম্ভাবনা ছিল, বানানো হয়েছে। দ্যাটস ইট। অনেকগুলো পসিবিলিটিস ছিল, সেই পসিবিলিটিস গুলো একটাও কিন্তু বাস্তবায়ন হয় নাই, অ্যাকচুয়াল হয় নাই। অ্যাকচুয়াল হয়েছে এটা। কেন? কারণ যিনি এটাকে তৈরি করছেন তিনি এটাকে চাইছেন যে এটা ব্ল্যাক হবে, তিনি চাইছেন এটা এখানে ক্যামেরা থাকবে, এই ক্যামেরাটা তো এখানে থাকতে পারতো, তো এই এখানে না থেকে এখানে কেন আসছে? কারণ তিনি যিনি বানাইছেন তিনি ডিজাইন করছেন এটা যে এটা এখানে না দিয়ে আমি এখানে দিব। তার মানে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে একটা জিনিসের যদি অল্টারনেটিভ অনেকগুলো পসিবিলিটিস থাকে, আর সেই পসিবিলিটিস গুলো যদি অ্যাকচুয়ালাইজড না হয়ে একটা পসিবিলিটি অ্যাকচুয়ালাইজড হয়, দ্যাট মিন্স ওই একটা পসিবিলিটি যে অ্যাকচুয়ালাইজড হয়েছে এটা অবশ্যই কেউ না কেউ এভাবে নির্ধারণ করে দিয়েছে, তাই না? অ্যাগনোস্টিক ভাই, উদ্দেশ্য ইচ্ছা করে ওটা নির্ধারণ করেছে। না হলে যদি অন্যরকম হতে পারতো, না হয়ে হয়েছে একরকমের, তাহলে বুঝতে পারবে উদ্দেশ্য বা অথবা উইল আছে বা ইচ্ছা আছে যে এইরকম হতে হবে। আর যদি উদ্দেশ্য উইল কিছুই না থাকে আর সবকিছু সম্ভব হয়, তাহলে যখন তখন যত জাতামাত হবে। মনসুর ভাই বলেন যে আপনি মাঝে মাঝে পটেটো পরিণত, আলুতে পরিণত হয়ে গেলেন, মাঝে মাঝে বেগুনে পরিণত হয়ে গেলেন, সবকিছু সম্ভব হয়ে যাবে। হ্যাঁ, আবার এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমার জন্য আসলে এই মানে কনভারসেশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না আপনাদের কথা। তো আমি যে কোশ্চেনটা করতে আসছি সেই কোশ্চেনটা কি করতে পারি? করবেন। আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করে দিই। ধরুন আপনি বলুন যে ডিজাইন ছাড়া যে কোনো ডিজাইন, একটা জিনিস আপনি বুঝুন যে কোনো ডিজাইন কোনো উইল ছাড়া, যেটা ডিজাইনটা অন্যরকম হতে পারতো, সেটা কি কোনো ইচ্ছা ছাড়া হতে, মানে কোনো ইচ্ছা বা কোনো উদ্দেশ্য
বা কোনো আপনার কোনো পরিকল্পনার যে বুদ্ধি সেটা ছাড়া কি ওরকম হতে পারে? আসলে ভাইয়া যেই ইয়াটা দিল, উদাহরণটা দিল যে মোবাইলটা ব্ল্যাক কালার হয়েছে, এখন যদি হোয়াইট কালার হইতো তখন উনি বলতে পারতো যে হোয়াইট কালার হয়েছে, তাহলে ব্ল্যাক কালার তো হইতে পারতো। তো এরকম তো আমরা নেচারও দেখতে পারি যে গাছের ডাল। অ্যাগনস্টিক ভাই এটাই প্রুভ করে যে, যেমন আপনি গাছের কথা বলতেছেন, ধরেন একটা গাছ, ধরেন এটা একটা গাছ, এই গাছটা ধরেন এই সাইজের, এখন এই গাছটা এই এরকম না হয়ে অন্যরকম হতে পারতো, কিন্তু অন্যরকম হয় নাই কেন? কারণ ওইটার মধ্যে অন্যরকম হওয়ার যে উপাদানগুলো ছিল না। বা ধরেন হচ্ছে যে একটা গাছ আপনি দুটো গাছ রোপণ করলেন, একটা খুব মানে ছোট মরে যাবে এরকম, আর একটা খুব সতেজ। কেন? কারণ আপনি একটাতে খুব বেশি পানি দিচ্ছেন, পরিচর্যা করছেন ভালোভাবে, আর একটাকে আপনি পরিচর্যা করেন নাই, এন্ড দ্যাটস ওয়াই সেটা আসলে সেভাবে বেড়ে উঠতে পারে নাই। তার মানে এখানে পুরোটা হচ্ছে যে ওই যে গাছের যে বীজ ছিল, সেই বীজের মধ্যে হচ্ছে তার সে কিরকম হবে, তার ফল কিরকম হবে, এটার হচ্ছে আপনার উপাদানগুলো ছিল সবগুলো আপনার একটা ডিজাইন করা ছিল। তারপর এটা তো ভাইয়া লাখ হিসাবে আসতে পারে যে এইভাবে হয় না, এইভাবে হয়েছে কারণ এটা লাখ ছিল, এই জন্য এইভাবে হয়েছে। শান্ত ভাই লাখের ব্যাপারটা আমি বলি একটু। লাখ হয়ে আপনি যখন তখন আলু পটাটো হয়ে যেতে পারেন, যখন তখন লাখ আছে আপনার, এই লাখটা সবসময় হয় না কেন? হ্যাঁ, কিন্তু সেই লাখটাকে একরকম লাখে করলো কে? মানে সবসময় একরকম লাখই হচ্ছে কেন? সেটাই না, অ্যাগনস্টিক ভাই সার্ভার ভাইয়ের সাথে একটা পয়েন্ট অ্যাড করে যাচ্ছে। ধরেন আম গাছের বীজ কি কখনো জাম গাছের ইয়া হয়? মানে আম গাছের একটা বীজ আপনি রোপণ করলেন, সেখানে কি জাম গাছ হবে? তো আপনার লাখ যদি হয়ে যায়, তো লাখ হলে তো ভাই ওই আমি আম গাছের বীজ রোপণ করলাম, সেখানে একটা জাম গাছ হয়ে যেতে পারতো, তাই না? ওই যে আমি লিংক যেটা দিয়েছি আমাদের যে সোর্সটার অস্তিত্ব প্রমাণের, ওখানে কিন্তু ওই দুটো লিংক আছে অ্যাগনস্টিক ভাই। না আপনারা মেবি আমার কথাটা বুঝতে একটু মানে আমি বোঝাতে পারি না আপনাদের কথাটা। সেটা হচ্ছে যে এই জিনিসটা যে হয়ে আসছে, প্রক্রিয়াটা হয়ে আসছে, গাছের প্রক্রিয়া, আম গাছ জাম গাছ, সেটা আম গাছের ওইরকম ফাংশনালিটি ওই গাছের ভিতরে ছিল দেখেই আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে আম গাছ হয়েছে। আবার জাম গাছের ওইরকম ফাংশনালিটি আছে দেখেই আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে জাম গাছ হয়েছে। তো যাই হোক, বিবর্তন সম্বন্ধে ভাই আমার অত আইডিয়া নাই। না, এটা অ্যাগনস্টিক ভাই, এটা আপনি ভাবুন যে ওই ফাংশনালিটি কেন থাকবে? ফাংশনালিটি অন্যরকম হলো না কেন? এটাই তো ডিজাইন করে কেন, বুঝলেন না? ওটা তো আমরা বলছি যে তার মানে হলো যে আপনি যে বলছেন যে এটা ফাংশনালিটি ওইরকম এই কারণে হয়েছে, এই যে ফাংশনালিটি ওইরকম হলো কেন, অন্যরকম ফাংশনালিটি হলো না কেন? কেন অন্যরকম হইতে দেখে তো বিভিন্ন রকমের গাছ হয়। হ্যাঁ, কিন্তু বিভিন্ন রকমের গাছ হয়, কিন্তু এক গাছ থেকে আরেক গাছ ফাংশনালিটি এমন হতে পারতো এক গাছ দুম করে অন্য গাছে পরিণত হয়ে গেল। এই ফাংশনালিটি কেন হলো না? কেন এটা হয় না? এটা সায়েন্স জানে। সায়েন্স জানে না, সায়েন্স তো এটা বলছে। সায়েন্স ধরুন যে আপনি পসিবিলিটি যে সায়েন্স কি কোনো সময় এসে বলবে যে মানে এক গাছ থেকে অন্য গাছ হতে পারে, এটা একটা ফাংশনালিটি? বা সায়েন্স তো আপনাকে ইনফর্ম করবে যে এটা হয় না। সায়েন্স ইনফর্ম করবে যে এটা হয় না, কেন হয় না তার পেছনে আরেকটা কারণ দেবে, বলবে যে এইটার কারণে হয় না। এবার ওইটার কারণে ওইটা কি দেবে, আরেকটা কারণ দেবে, বুঝলেন না? এবার সেই কারণটা আমার মনে হয় আমাদের অ্যাগনস্টিক ভাই যেহেতু বিবর্তনের উপরে ওনার তেমন পড়াশোনা নেই, এই জন্য উনি এগোতে চাচ্ছেন না। যেহেতু আমরা ডিজাইনের উপরে আলোচনা করছি এবং ওই ডিজাইন সম্পর্কে বিবর্তনের একটা ব্যাখ্যা আছে, উনি আপাতত দৃষ্টিত মনে হয় জানেন, সেটাকে উনি উপস্থাপন করতে পারছেন না। এই জন্য ঠিক আছে, আমরা এদিকে এগোচ্ছি না ডিজাইনের উপরে। আপনি এই ব্যাপারে আপনি পড়াশোনা করতে দেখতে পারেন যে ওই যে ডিজাইন ইনফারেন্সের যে চার্টটা আমি দেখালাম, ওইটা আপনি দেখে নেবেন পরবর্তীতে, যে আসলে প্রকৃত অর্থে ডিজাইন কি কোথাও পাওয়া যায় এবং ডিজাইনার ছাড়াও কি ডিজাইন কি নির্ধারণ করা যায় যে কোনো কিছু ডিজাইন আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ডিজাইন আর্গুমেন্টের একটা আর এক্সাম্পল আপনারা দেখালাম আপনাকে। এখন আমরা যদি বলি যে এই যে আমরা আছি এখন, সামথিং আছে এবং এগুলা রূপান্তর হচ্ছেই, রূপান্তরের জন্য কি কি বৈশিষ্ট্য লাগে ভাই? রূপান্তর করতে গেলে যে কোনো জিনিসের রূপান্তর যদি করতে হয়, সেটা কি এমনি হয়? আপনার যে মোবাইল ডিভাইসটা রূপান্তর হলো বিভিন্ন ম্যাটেরিয়ালস থেকে, সেটা কি এমনি হলো? নিশ্চয়ই এটা এমনি হয়নি না, কারণ মোবাইল তো আমার উপরে মানে তার মেকারের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু এই যে আমরা যে দেখি বিবর্তনের মাধ্যমে
পশু অন্য মানে আস্তে আস্তে রং পরিবর্তন হয় বা পশুর গায়ের গঠন চেঞ্জ হয়, সেই জিনিসগুলো তো এমনি এমনি হয়। জীবিত যেগুলো আছে, প্রাণী যেগুলো আছে তাদের, হ্যাঁ, লিভিং সিস্টেমস এর বিবর্তন। আচ্ছা, জড় পদার্থের বিবর্তন সম্পর্কে আপনার কি মনসুর ভাই এমনি হয় না? এখানে ভাইয়ের ওনার একটা ভুল ইয়ে ছিল সম্ভবত। উনি বলতেছে যে বিবর্তনের মাধ্যমে, মানে উনি যেটা বলতেছে ভাই, উনি যেটা বলতেছে যে মোবাইল আমাদের উপরে ডিপেন্ডেন্ট, হ্যাঁ, কিন্তু উনি যেটা বলতেছে যে প্রাণীদের কথা, যে বিবর্তনের মাধ্যমে তারা রং পরিবর্তন অনেক কিছু হয়। ভাই, এই যে বিবর্তনের মাধ্যমে যে হচ্ছে, এটার জন্য কিন্তু তাকে হচ্ছে যে এই যে নেচারের যে ল আছে, লর উপরে ডিপেন্ড করা লাগতেছে ভাই। এটা তো নেসেসারি কিছু না, এটা কিন্তু ডিপেন্ডেবল, তাই না? এই জিনিসটাই আমরা বলতে চাচ্ছি এখন ডিস্ট্রিক্ট ভাই, যে আমাদের প্রকৃতিতে যে পরিবর্তন আসছে, রূপান্তর হচ্ছে, এই রূপান্তরের জন্য কিন্তু আমাদের প্রকৃতিতে কিছু ফিজিক্যাল লস আছে, জানেন? কিছু ন্যাচারাল লস, আমরা যেগুলি ফিজিক্যাল লস অফ গ্র্যাভিটি বলেন, লস অফ এই যে ম্যাগনেটিজম, অ্যাট্রাকশন, এই যে স্ট্রং ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এই যে আজ কিছু মৌলিক কিছু ফোর্স আছে, এগুলা যে রুলস যেগুলো আছে, এগুলো তো কাজ করে আমাদের প্রকৃতিতে, কাজ করে আমাদের মহাবিশ্বে কাজ করে, যার কারণেই কিন্তু এই একটা জিনিস, মানে আমাদের পৃথিবী আমাদেরকে এই তার ভূপৃষ্ঠের মধ্যে রেখেছে একটা আকর্ষণের মাধ্যমে। কারণ আমাদের পৃথিবীর যে তার যে ভরটা কিন্তু অনেক বেশি আমাদের চেয়ে, এই জন্য আমরা উড়ে যাচ্ছি না পৃথিবী থেকে, আমাদেরকে পৃথিবী থেকে টেনে নিচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে টেনে নিচ্ছে। এই যে একটা আকর্ষণ শক্তিটা, এটা তো আছে বলেই তো কাজ করছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই যে শক্তিগুলো আমরা বললাম, ফিজিক্যাল লস গুলো আমরা বললাম, এই ফিজিক্যাল লস যে এগুলো যে আমাদের উপরে কাজ করছে, প্রশ্ন নম্বর 1, এই লস গুলো কোথা থেকে আসছে? 2, এই লস গুলা যদি সচেতন না হয়ে থাকে, তাহলে সে এই কাজগুলো কিভাবে করছে? নিজে অসচেতন হয়ে কিভাবে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করছে, যে একটা বাড়ি জিনিস আর একটা কোম্পানি জিনিসকে আকর্ষণ করবে তার দিকে। এই যে ইমপ্লিমেন্টেশন অফ দিস ল, বাস্তবায়ন, এই যে আইনের যে বাস্তবায়ন হচ্ছে, আইন তো আছেই, কোথা থেকে আসলো একটা প্রশ্ন, এবং এটা বাস্তবায়ন যে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে সেটাকে আপনি একটু ব্যাখ্যা করবেন? এখানে তো বিবর্তনের, যে প্রাণী জগতের বিবর্তনের কোনো প্রশ্ন আসে না, এখানে আছে জড় পদার্থের উপরে, এখানে স্পেস টাইম ম্যাটার এগুলোর উপরে। এগুলো তো আসলে সায়েন্টিফিক বিষয়, এই জন্য সায়েন্সে কিন্তু এই উত্তর দিয়ে দেবে যে এটা সম্ভব না। যে জিনিসের দেখুন এই ল কোথা থেকে আসলো সেটা তো আমাদেরকে জানতে হবে। এটা কি এমনি এমনি চলে এসেছে ভাই? এমনি হঠাৎ করে ছিল না। আমাদের যেমন আমার রুমে কেউ নেই, হঠাৎ করে আমাদের শান্ত ভাই উপস্থিত হয়ে গেলেন, আমি কি এমনি এমনি মেনে নেব যে শান্ত ভাই তো বাংলাদেশে, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আমার রুমে চলে আসলেন কিভাবে? এমনি হয়ে গেছে। এটা তো এমনি যে হয়ে যাবে, এই অ্যান্সারটা কিন্তু এই লাখের আনসার বলেন বা চান্সের আনসার বলেন, সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। বুঝতে পেরেছেন? কারণ ওরকম হলে সবসময় হতো। এই যে আমি বলি উদাহরণ, যে আপনার সামনে দুটো পেয়ারা, আপেল, কমলা দুমদাম করে উঠছে, একবার খেয়ে নিচ্ছি, আবার খিদে পাচ্ছে, আবার খাই নিচ্ছি, মানে এমনি যা খেচ্ছে সবসময় হয়ে যাচ্ছে। এটা কিন্তু হয় না। আপনি যেহেতু একজন ক্রিটিক্যাল থিঙ্কার ভাই, আপনি এই জন্য অ্যাগনস্টিক বলছেন নিজেকে, আপনি এই ব্যাখ্যা আপনি গ্রহণ করবেন না যে শান্ত ভাই, মনসুর ভাই এখানে লন্ডনে এমনি চলে এসেছেন। ওনাকে আসতে হলে আগে ভিসা নিতে হবে, ওনাকে আসতে হলে প্লেনে আসতে হবে বা জাহাজে করে আসতে হবে, যে কোনো মাধ্যমে ওনাকে আসতে হবে। এমনি এই যে আমরা কি বলি এটাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে ইলেকট্রনিক ট্রান্সফার হয়, এটা তো এই শুধু এই আমাদের মুভিতে দেখা যায়। এই যে একটা কথা আছে না, বিম হয়ে চলে আসেন এখান থেকে, এটা তো এরকম সম্ভব না, এই টেকনোলজি আমাদের নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিবর্তন এবং রূপান্তর হচ্ছে আমাদের মহাবিশ্বে, এটা কিভাবে হচ্ছে? রূপান্তর করতে গেলে দেখেন, আমি কয়েকটা উদাহরণ আমাদের পূর্ববর্তী স্ট্রিমে দিয়েছি, আজকে আবার দিই নতুন করে আপনাকে, আপনি একটু দেখে নেবেন। যেমন আমি যদি বলি আমি পাশের ঘরে গিয়ে আমি কিছু তৈরি করব, আমি একটা তরকারি রান্না করব, হ্যাঁ, ভাত রান্না করব, তরকারি রান্না করব, এটা পরিবর্তন, হ্যাঁ, চাল পানি মিশিয়ে তার একটা পরিবর্তন, একটা রূপান্তর হবে, তাই না? এই রূপান্তর করতে গেলে কিন্তু আমাকে একটা কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আমি আপনাকে বলছি। যে প্রথমত আমাকে সচেতন হতে হবে, আমার মধ্যে একটা চেতনা বোধ থাকতে হবে। আমি যদি অসচেতন হই, যেমন আমি সম্পূর্ণভাবে কমাতে আছি বা ঘুমন্ত অবস্থায় আছি, বা আমাকে সম্পূর্ণভাবে ড্রাগের মাধ্যমে অচেতন করা আছে, বা আমার মধ্যে জীবন নেই, হ্যাঁ, এরকম যদি হয়,
তাহলে এই অবস্থায় কি আমি এই কাজটা করতে পারবো? নিশ্চয়ই পারবো না। পারবো না, পারবেন না। পারবো না। না না পারবেন। এই কাজটা করতে হলে অ্যাটলিস্ট আমাকে সচেতন থাকতে হবে। আমার মধ্যে যে সেলফ অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস, যে আমার যে নিজে যে আমি অ্যাওয়্যার, এটা হতে হবে আমাকে। আচ্ছা, ধরেন আমি আছি এরকম, আমার সেলফ অ্যাওয়্যার আছি, আমি এখানে বসে আছি, কিন্তু আমি কোনো ইচ্ছা করলাম না, আমার মধ্যে কোনো এই যে একটা উইল চলে আসলো না যে আমি এখানে গিয়ে রান্না করব। আমার ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে কথা বলা, আলোচনা করা, আমি কথা বলেই যাচ্ছি। আমি এই যে আমি যদি কোনো ইচ্ছা না করি এই ভাত তরকারি রান্না করার জন্য, তাহলে তো ভাত তরকারি কখনো রান্না হবে না, হবে না, কারণ আমি তো ইচ্ছা করছি না। এই জন্য এটা অত্যন্ত জরুরি। তৃতীয় কথা হচ্ছে আমি সচেতন, আমার ইচ্ছা আছে ওইখানে গিয়ে আমি ভাত রান্না করবো, কিন্তু কি হলো, শান্ত ভাই আমাকে আমার এই চেয়ারের মধ্যে দড়ি দিয়ে আমার হাত পা বেঁধে রাখলো, হ্যাঁ, আমি উঠতে পারলাম না, আমার মুখ বেঁধে রাখলো, আমার চোখ বেঁধে রাখলো, এভাবে বেঁধে রাখলো যে আমি নড়তেই পারলাম না। আমি সচেতন, আমার ইচ্ছা আছে, কিন্তু আমার যে এবিলিটিটা, আমার যে এবিলিটি, আমার ক্ষমতা, সেটা এখানে রেস্ট্রিক্ট করা হলো। আমি কি এই অবস্থায় গিয়ে ওইখানে গিয়ে আমার পাশের ঘরে গিয়ে রান্না করতে পারবো ভাত তরকারি? না, পারবো না। তাহলে আমরা কি দেখলাম, ওই যে সামান্য একটা রূপান্তর, একটু চাল থেকে পানি মিশিয়ে আর কিছু সবজি তরকারি মাছ মাংস যাই বলুন না, ওগুলো দিয়ে কিছু রূপান্তর করার যে প্রক্রিয়াটা, যেটা আমরা রান্না বলি, এই সামান্য রান্না করতে গেলেও কিন্তু আমাদের এই 3টা জরুরি বৈশিষ্ট্য বা গুণাগুণ আমার মধ্যে থাকতেই হবে এই রূপান্তরের জন্য। কিন্তু আমাদের মহাবিশ্বে অনেক রূপান্তর হচ্ছে, এই রূপান্তরগুলো কিন্তু সুনিয়ন্ত্রিত, সুবিন্যস্ত, সুশৃঙ্খল। এই যে সুশৃঙ্খল, সুবিন্যস্ত, সুনিয়ন্ত্রিত, কিন্তু সুনিয়ন্ত্রিত ভাইয়া এটা কিভাবে বুঝলেন? সুনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত, এটা আমি বলছি আজকের পৃথিবী কি উল্টো দিকে ঘুরছে নাকি একদিকে ঘুরছে তার কক্ষপথে? এটা তো একদিকেই ঘুরছে। হ্যাঁ, এই জন্য আমরা বলছি এটা সুনিয়ন্ত্রিত, একটা নিয়ন্ত্রণ ফলো করছে, একটা এমন একটা পদ্ধতি ফলো করছে, সেটার মধ্যে তার মধ্যে একটা প্রোগ্রামিং করা আছে, এরকম যে এটা নিয়ন্ত্রণ করা আছে ভাবে। এমনি সেটা উদাহরণ দিই, অ্যাগনস্টিক ভাবে আপনার হার্ট যে পাম্প করছে, একবার হাত দিয়ে দেখুন দেখি পাম্প করছে কিনা ঠিকঠাক, বা আপনি যে এতটা কথা বলে শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিতে পারছেন কিনা, আপনার পা থেকে মাথা পর্যন্ত ব্লাড ফ্লো কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা সুনিয়ন্ত্রিত না, ডিজাইন না। এই যে চোখের যে ব্যাপারটা, চোখের ক্যামেরাটা কত উন্নত জানেন, মানে ওইটা যে আমাদের যে নিউরনের ফাংশন। আচ্ছা, এখানে উনি প্রশ্ন করেছেন যে নিয়ন্ত্রিত বলতেই তো একজন নিয়ন্ত্রণকারী চলে আসে। আচ্ছা, এটা বাদ দেন, সুবিন্যস্ত, হ্যাঁ, এটা এমন একটা রূপান্তর যারা আমরা দেখতে পাচ্ছি, এটা সুবিন্যস্ত আকারে এটা কিন্তু চলে আসছে। এই রূপান্তরের জন্য অ্যাটলিস্ট তো এই 3টা শর্ত পূরণ করতে হবে, তাই না? সচেতনতা, ইচ্ছা শক্তি এবং ক্ষমতা। এগুলো কি আছে এই যে ফিজিক্যাল ল যেগুলো আমরা বললাম তার মধ্যে আছে? নিশ্চয়ই না। তাহলে এই ফিজিক্যাল ল এর মাধ্যমে এই জড় পদার্থগুলো কিভাবে এরকম রূপান্তর করে, সেটা কিন্তু আপনি আপনার বিজ্ঞান এবং বিবর্তনের ব্যাখ্যা দিয়ে কখনো বোঝাতে পারবেন না আপনার নিজেকেও এবং অন্য কাউকে। গ্রহণযোগ্য হবে না। আপনার কাছে ওইটাই গ্রহণযোগ্য হবে যেভাবে বান্নার কথা বললাম, যে একজন মানুষ সচেতন হতে হবে। একজন মানুষ কেন, একজন মানুষের মাধ্যমে একটা রোবটকে প্রোগ্রামিং করে সেটা কিন্তু করতে পারে। রোবটটা আপনাকে রান্না করে তৈরি করলো, কিন্তু আলটিমেটলি ওই রোবটকে একজন মানুষ ইচ্ছে করে ক্ষমতার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, সেলফ অ্যাওয়ার হয়ে সেই প্রোগ্রামটা করেছে। আপনাকে ওই বৈশিষ্ট্যটা থাকতেই হবে। এই জন্য আমরা বলি আমাদের মহাবিশ্বের যে বিভিন্ন আবর্তন, কক্ষপথে যে গুণন যেগুলো আছে, হ্যাঁ, ওই যে বললাম আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর মধ্যে যে সম্পর্ক, এগুলোর মধ্যে যে মেকানিজমটা চলছে, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে আছে, নির্দিষ্টভাবে আছে। এটা এমনি এমনি হয় না। হঠাৎ করে ইলেকট্রন চলে আসলো, হঠাৎ করে কি হলো, একটা পদার্থ ধরেন আপনি টিন বা অ্যালুমিনিয়াম, এটা গোল্ড হয়ে গেল, সোনা হয়ে গেল। এরকম যদি হতো তাহলে তো মানুষকে আর স্বর্ণখনি খুঁজতে হতো না। কিন্তু এরকম হয় না, কারণ একটা নির্দিষ্ট উপায়ে এগুলা চলে আসছে, নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট কিছু নিয়ম, মানে অন্য রাস্তায় যাবে না তার জন্য কন্ট্রোল করা আছে, বেসিক্যালি এটাকে নিয়ন্ত্রণ করা আছে এভাবে। ওই যে বললাম ওরা অন্যরকম হতে পারতো, কিন্তু ওরকম হয় না। এটাকে নির্দিষ্টভাবে এই রূপান্তরের প্রক্রিয়াটা চলছে। এই রূপান্তরকারীকে নিশ্চয়ই আছেন একজন রূপান্তরকারী। একজন বলতে আমি মানুষ বলছি না, একজন বলতে আমি এখানে কোনো দেবতা বলছি না, আমি বলছি নিশ্চয়ই কেউ আছে যে রূপান্তর করে যাচ্ছে, এভাবে নির্দিষ্ট করেছে এবং সচেতনভাবেই সেটা করে যাচ্ছে। এই যে শান্ত ভাই প্রথম থেকে যেগুলো শুরু করলেন, এটা এর অন্যরকম হতে পারতো,
কিন্তু অন্যরকম তো হচ্ছে না, এটা নির্দিষ্টভাবে এরকম এগুচ্ছে। এটাই প্রমাণ করে যেটা এটা নিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রণকারী আছে। বুঝতে পেরেছেন? এবং এই নিয়ন্ত্রণের পেছনে যে সামর্থ্য, শক্তি, তার বুদ্ধিমত্তা, উইল পাওয়ার এবং উদ্দেশ্য, কন্ট্রোল, সচেতনতা এগুলো আছে। না হলে সচেতনতা না হলে কন্ট্রোল করতে পারবেন। আপনি সাইকেল যদি চালান বা একটা জিনিসকে নিয়ন্ত্রণ করে চালান, তাহলে আপনার এবিলিটি লাগবে। আপনাকে রাস্তা সম্পর্কে সচেতন হতে হবে, গাইডেন্স সম্পর্কে সচেতন হতে হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে উইল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এগুলো থাকতে হবে, নাহলে সম্ভব না। সিম্পল জিনিস এগুলো। এই উদাহরণ শুধু সব জায়গায় প্রযোজ্য। যে কোনো এজেন্ট বা যে কোনো কিছুর কারণ, সে কারণে যদি কোনো কিছু হয়, তার ফল বিশ্লেষণ করলে আপনি সেই কারণ সম্পর্কে এটা ওই চিহ্ন দেখে বিশ্লেষণ করতে পারবেন। যেমন আপনাকে আমি দেখিনি, কিন্তু আপনার কথা শুনছি, কথা শুনে বুঝছি না আপনার বুদ্ধি আছে, আপনি কথা বুঝতে পারছেন, আপনি ইচ্ছা করে কথা বলছেন, ট্রান্সফরমেশন করছেন, যে সাউন্ডটা আমার কাছে আসছে সেটাতে, হ্যাঁ, এগুলো করছেন। তাই দেখে আমি বুঝছি যে আপনার বুদ্ধি আছে, আপনার উইল আছে, আপনার ক্ষমতা আছে কথা বলার, তাই কি না? আচ্ছা ভাইয়া, আপনাদের কথা মোটামুটি শুনলাম। আমি এই জিনিসগুলা আবার একা একা চিন্তা করব যে আসলে কি বলেছেন। আর আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আপনাকে আমরা ওই স্ট্রিমের দুটো লিংক পাঠিয়েছি, দেখবেন, ওটা দেখে নেবেন। এই জিনিস নিয়ে আমরা ল নিয়ে, এই ডিজাইন নিয়ে আলোচনা করেছি।